হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। রয়্যাল টিউটোরিয়াল হোমের জেনারেল হিস্ট্রি প্লেলিস্টে আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই চাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মুসলিম যুগ ও ভারত সম্পর্কিত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য এগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও সামনে এই ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি ও ডিএ এক্সাম আছে, সেখানেও এই প্রশ্নগুলি এসে থাকতে পারে। তো সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিভিন্ন ইতিহাসের বই থেকে বাছাই করে আমি এই প্রশ্ন উত্তর পর্বটি তৈরি করেছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি অনেকাংশেই হেল্পফুল পান। তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক আজকের পর্বের মূল ভিডিওটি। চলে এলাম আমাদের মূল ভিডিওর টপিকে। দেখে নেব মুসলিম যুগ ও ভারত থেকে আজকের পর্বের প্রথম কোশ্চেন। হজরত মোহাম্মদের মৃত্যু হয়, সঠিক উত্তরটি হবে 632 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন 2 নম্বর, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবরা সিন্ধু বিজয় করে, তো সঠিক উত্তরটি হবে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। তো এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা এই কোশ্চেনটি পেয়ে থাকবে। পরবর্তী কোশ্চেন, এটি একটি ঐতিহাসিকের উক্তি আছে। 3 নম্বর কোশ্চেন দেখুন, আরবদের সিন্ধু বিজয় ভারত ও ইসলামের ইতিহাসে একটি সামান্য ঘটনা মাত্র, একটি নিষ্ফল যুদ্ধ জয়। উক্তিটি করেন ঐতিহাসিক লেনেপোল। এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখে নেব পরবর্তী 4 নম্বর কোশ্চেন। এটিও একটি উক্তি আছে ঐতিহাসিক লেনেপনের মতে। ঐতিহাসিক লেনেপোল এর মতে বস্তুত ভারতে মুসলিম সাম্রাজ্য বলতে তুর্কি শাসনকেই বোঝানো হয়। ঐতিহাসিক লেনেপলের মতে বস্তুত ভারতে মুসলিম সাম্রাজ্য বলতে তুর্কি শাসনকেই বোঝানো হয়েছে। দেখে নেব পরবর্তী কোশ্চেন 5 নম্বর, খলিফা। খলিফা পদের অবসান ঘটে খ্রিস্টীয় 9ম শতকে। তো আপনারা জানেন ইসলাম ধর্মের প্রতিনিধিদেরকে বলা হয় খলিফা। তো খলিফা পদের অবসান ঘটে খ্রিস্টীয় 9ম শতকে। দেখে নেব পরবর্তী কোশ্চেন 6 নম্বর, আমির উল উমারা শব্দের অর্থ হচ্ছে ধর্মগুরুর প্রতিনিধি। নেক্সট কোশ্চেন দেখুন 7 নম্বর, তুর্কিরা প্রথমে আমির এবং পরে সুলতান উপাধি গ্রহণ করে। তো এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুর্কিরা প্রথম আমির এবং পরে সুলতান উপাধি গ্রহণ করে। দেখে নেব 8 নম্বর কোশ্চেন, খ্রিস্টীয় 9ম শতকে ইরানে রাজত্ব করত সাসানিদরা। 9 নম্বর কোশ্চেন, সাসানিদ শাসনকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আলপ্তগিন নামক কৃতদাস। তো অনেক সময় কোশ্চেনটা আমরা এরকমভাবেও পেতে পারি, আলপ্তগিন ছিলেন, 4টে অপশান দেওয়া আছে, তো সঠিক উত্তরটি হবে কৃতদাস। দেখে নেব 10 নম্বর কোশ্চেন, সাসানিদ সাম্রাজ্যের রাজধানী ছিল গজনি। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাসানিদ রাজ্যের রাজধানীর নাম ছিল গজনি। পরবর্তীতে আমরা দেখব সুলতান মাহমুদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। মুসলিম যুগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সুলতান মাহমুদ। তো এনার সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব। ফার্স্ট কোশ্চেন 11 নম্বর, সুলতান মাহমুদ গজনির সিংহাসনে বসেন 998 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন 12 নম্বর, সুলতান মাহমুদের মূল লক্ষ্য ছিল ভারতের বিপুল সম্পদ লুণ্ঠন করা। ভারতের বিপুল সম্পদ লুণ্ঠন করা সুলতান মাহমুদের মূল উদ্দেশ্য ছিল। 13 নম্বর কোশ্চেন, সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে 17 বার। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন 17 বার। 1000 থেকে 1026 খ্রিস্টপূর্ব 1000 থেকে 1026 খ্রিস্টাব্দের মধ্যে 1000 খ্রিস্টাব্দ থেকে 1026 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন এসে থাকে যে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন। তো সঠিক উত্তরটি হবে 17 বার। দেখে নেব 14 নম্বর কোশ্চেন, ভারতীয়দের দৃষ্টিতে মাহমুদ ছিলেন নিছক লুণ্ঠনকারী। যেহেতু তাঁর উদ্দেশ্য ছিল ভারতের বিপুল সম্পদ লুণ্ঠন করা, সেই জন্য ভারতীয়দের দৃষ্টিতে সুলতান মাহমুদ ছিলেন একজন লুণ্ঠনকারী। দেখে নেব 15 নম্বর কোশ্চেন,
তিনি বহু দেবদেবীর মন্দির লুট করে ধনরত্ন নিয়ে দেশে ফিরে যান। তো এটি একটি কোটেশন আমি এখানে ব্যবহার করে দিয়েছি যে তিনি বহু দেবদেবীর মন্দির লুট করে ধনরত্ন দেশে ফিরে নিয়ে যান, যেহেতু তার উদ্দেশ্য ছিল ভারতের বিপুল সম্পদ লুণ্ঠন করা। পরবর্তী একটি টপিক আমরা দেখব মোহাম্মদ ঘুরি। এটিও ইতিহাসে মুসলিম যুগের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো মোহাম্মদ ঘুরি সম্পর্কে আমরা বিশেষ কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। ১৬ নম্বর কোশ্চেন, দ্বিতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন মোহাম্মদ ঘুরি। দ্বিতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন মোহাম্মদ ঘুরি। ১৭ নম্বর কোশ্চেন, সুলতান মাহমুদের প্রদর্শিত পথ ধরে তিনি ভারতে প্রবেশ করেন। তো মোহাম্মদ ঘুরি সুলতান মাহমুদের প্রদর্শিত পথ ধরে তিনি ভারতে প্রবেশ করেন। তো প্রশ্নটা এরকমভাবে ঘুরিয়েও আসতে পারে যে মোহাম্মদ ঘুরি কার প্রদর্শিত পথ ধরে ভারতে প্রবেশ করেন? তো সঠিক উত্তরটি হতে পারে সুলতান মাহমুদ। সঠিক উত্তরটি হবে সুলতান মাহমুদের হাত ধরে। দেখে নেব ১৮ নম্বর কোশ্চেন, সুলতান মাহমুদের রাজত্বকালে ভারতে আসেন আল বেরুনি। এটিও একটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে পরীক্ষায় বারবার কোশ্চেন আসে যে আল বেরুনি কার রাজত্বকালে ভারতে আসেন? তো সঠিক উত্তরটি হবে সুলতান মাহমুদ। বা এরকমভাবেও আসতে পারে যে সুলতান মাহমুদের রাজত্বকালে ভারতে আছেন আল বেরুনি। দেখে নেব ১৯ নম্বর কোশ্চেন, তবাকত ই নাসিরি বইটি লেখেন ঐতিহাসিক মিনহাজ। তো এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঐতিহাসিক মিনহাজের লেখা একটি বইয়ের নাম তবাকত ই নাসিরি। দেখে নেব ২০ নম্বর প্রশ্ন, তাজুল সাসের বইটি লেখেন হাসান নিজামি। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। WBSSC গ্রুপ সি ও ডিএ ঐতিহাসিকদের একটি বইয়ের নাম পরীক্ষায় আসতে পারে। ২১ নম্বর কোশ্চেন, ঘড়ি রাজ্যটি অবস্থিত গজনি ও হিরাটের মধ্যবর্তী অঞ্চলে। ঘড়ি রাজ্যটি অবস্থিত গজনি ও হিরাটের মধ্যবর্তী অঞ্চলে। ২২ নম্বর কোশ্চেন, ঘড়ি বংশের শ্রেষ্ঠ সুলতান হচ্ছে শাহাবুদ্দিন মোহাম্মদ। দেখে নেব ২৩ নম্বর কোশ্চেন, শাহাবুদ্দিন মোহাম্মদ নামে পরিচিত মোহাম্মদ ঘড়ি। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় পরীক্ষায় প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে মোহাম্মদ ঘড়ির প্রকৃত নাম কি ছিল? তো সঠিক উত্তরটি হবে শাহাবুদ্দিন মোহাম্মদ। দেখে নেব ২৪ নম্বর কোশ্চেন, মোহাম্মদ ঘড়ি গজনির সিংহাসনে বসেন ১১৭৩ খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন ২৫ নম্বর, তরাইনের প্রথম যুদ্ধ হয়। তো তরাইনের যে কটা যুদ্ধ হয়েছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সঠিক উত্তরটি হবে ১১৯১ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে তরাইনে প্রথম যুদ্ধ হয়েছিল ১১৯১ খ্রিস্টাব্দে। দেখে নেব ২৬ নম্বর কোশ্চেন, তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয় মোহাম্মদ ঘড়ি। তরাইনে প্রথম যুদ্ধে পরাজিত হন মোহাম্মদ ঘড়ি, তার মানে বিজয়ী হয় পৃথ্বীরাজ চৌহান। পরবর্তী কোশ্চেন ২৭ নম্বর, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় ১১৯২ খ্রিস্টাব্দে। অর্থাৎ প্রথম যুদ্ধ হয়েছিল ১১৯১ এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছে ১১৯২। অর্থাৎ প্রথম যুদ্ধ ও দ্বিতীয় যুদ্ধের মধ্যে তফাৎ বুঝতে পারছেন ১ বছর। এটি হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে পুনরায়। এই যুদ্ধে পরাস্ত ও নিহত হয় পৃথ্বীরাজ চৌহান। এর অর্থ হচ্ছে দ্বিতীয় তরাইনের যুদ্ধে বিজয়ী হন মোহাম্মদ ঘড়ি। দেখে নেব ২৯ নম্বর কোশ্চেন, তুর্কিরা দিল্লি ও আজমির দখল করেন তরাইনের দ্বিতীয় যুদ্ধে। ৩০ নম্বর কোশ্চেন, জয়চাঁদ ছিলেন কৌনজের রাজা। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জয়চাঁদ ছিলেন কৌনজের রাজা। তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে তরাইনের যুদ্ধে তিনি নিরপেক্ষ ছিলেন। পরবর্তী কোশ্চেন ৩১ নম্বর, মোহাম্মদ ঘড়ির প্রধান সেনাপতি ছিলেন কুতুবুদ্দিন আইবক। মোহাম্মদ ঘড়ির প্রধান সেনাপতি ছিলেন কুতুবুদ্দিন আইবক। ৩২ নম্বর কোশ্চেন, দিল্লিতে সুলতানি শাসন শুরু হয় মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর। তো দিল্লিতে সুলতানি শাসন শুরু হয় মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর। দেখে নেব ৩৩ নম্বর কোশ্চেন, ঐতিহাসিক ইরফান হাবিবের মতে দিল্লি সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ। ঐতিহাসিক ইরফান হাবিবের মতে
দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ। এটি একটি গুরুত্বপূর্ণ উক্তি ঐতিহাসিক ইরফান হাবিবের। পরবর্তী টপিক আমরা দেখব তার বংশ সম্পর্ক। সুলতানি যুগের রাজনৈতিক ইতিহাসে তার বংশ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে প্রথম কুতুবুদ্দিন আইবক 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। দেখে নেব 34 নম্বর কোশ্চেন। মোহাম্মদ ঘুরি নিহত হন 1206 খ্রিস্টাব্দে, আর এই বছরই কুতুবুদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসেন মালিক উপাধি নিয়ে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কুতুবুদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসার সময় কি উপাধি ধারণ করেছিলেন? তো সঠিক উত্তরটি হয় মালিক উপাধি। তিনি 1206 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর। দেখে নেব 35 নম্বর কোশ্চেন। দিল্লির স্বাধীন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবুদ্দিন আইবককে। আইবক দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা নয়। এটি মনে রাখতে হবে, কুতুবুদ্দিন আইবক দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা নন। প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ। কোশ্চেন 36 নম্বর। আইবক কথার অর্থ হল দাস। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য। এছাড়াও অন্যান্য WBSSC গ্রুপ CD বলুন বা অন্যান্য যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটি বারবার এসে থাকে। আইবক কথার অর্থ হচ্ছে দাস। এছাড়াও তিনি লাখ বক্স বা লক্ষ্যদাতা নামে পরিচিত। এছাড়াও তিনি লাখ বক্স বা লক্ষ্যদাতা নামে পরিচিত। এটিও একটি ইম্পর্টেন্ট, এটিও আপনারা মনে রাখবেন। পরবর্তী টপিক হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। 1211 থেকে 1236 পর্যন্ত এনার সাম্রাজ্য ছিল। এনার সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। 37 নম্বর কোশ্চেন। কুতুবুদ্দিনের পরে দিল্লির সিংহাসনে বসেন ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে। 38 নম্বর কোশ্চেন। ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিনের জামাতা। তিনি খুতবা প্রথা প্রচলন করেছিলেন। এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারেন। ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিনের জামাতা এবং ইলতুৎমিশ হচ্ছে খুতবা প্রথা প্রচলন করেছিলেন। 39 নম্বর কোশ্চেন। আইবকের সহকর্মী কৃতদাস ছিলেন কুবাচা মুলতান। আইবকের সহকর্মী কৃতদাস ছিলেন কুবাচা মুলতান। সুলতানি আজম। পরবর্তী কোশ্চেন 40 নম্বর। সুলতানি আজম উপাধি পান ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে। এই উপাধি প্রদান করেন বাগদাদের খলিফারা। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুলতানি আজম উপাধি ইলতুৎমিশ পান বাগদাদের খলিফাদের কাছ থেকে। পরবর্তী টপিক সুলতানা রাজিয়া। 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত এনার রাজত্বকাল ছিল। দেখে নেব 41 নম্বর কোশ্চেন। ইলতুৎমিশের পরে সিংহাসনে তার কন্যা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে। 42 নম্বর কোশ্চেন। সুলতানি শাসনে আভিজাতদের বলা হতো 40 চক্র বা বন্দেই চিয়ালগান। এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবেন। পরবর্তী কোশ্চেন। সুলতানা রাজিয়া পরবর্তী সম্রাট হচ্ছে মইজুদ্দিন বহরম, আলাউদ্দিন মোহাম্মদ শাহু, তারপরে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহু। 1246 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানা রাজিয়া থেকে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহু পর্যন্ত একটা সম্রাটদের তালিকা এখানে আমি উল্লেখ করলাম। 43 নম্বর কোশ্চেন। নাসিরুদ্দিন মামুদ ছিলেন ইলতুৎমিশের ছোট ছেলে। পরবর্তী টপিক আমরা দেখব গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে। ইনি 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন। পরবর্তী কোশ্চেন 44 নম্বর। নাসিরুদ্দিন মামুদের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার শ্বশুর গিয়াসউদ্দিন বলবন। তো এটি একটি ইম্পর্টেন্ট টপিক। নাসিরুদ্দিন মামুদের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার শ্বশুর গিয়াসউদ্দিন বলবন। কথিত আছে, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করুন। কথিত আছে 60 বছরের গিয়াসউদ্দিন 36 বছরের শান্তিপ্রিয় নিজ জামাই নাসিরুদ্দিনকে বিষ পান করিয়ে হত্যা করেছিলেন।
কথিত আছে 3rd বছরের গিয়াসউদ্দিন 36 বছরের শান্তিপ্রিয় নিজ জামাই নাসিরুদ্দিনকে বিষ পান করিয়ে হত্যা করেছিলেন। দেখে নেব 45 নম্বর কোশ্চেন। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল উলুগ খাঁ। তো এটি প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে উলুগ খাঁ কার উপাধি ছিলেন, তো তখন উত্তরটি হবে গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী কোশ্চেন 46 নম্বর। বলবনের রাজত্বকালকে বলা হয় সংহতি সাধনের যুগ। বলবনের রাজত্বকে বলা হয় সংহতি সাধনের যুগ। 47 নম্বর কোশ্চেন। প্রথম 40 চক্র ভেঙে দেন গিয়াসউদ্দিন বলবন। তো এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 48 নম্বর কোশ্চেন। তিনি নিজেকে বলতেন নিয়াবত ই খুদাই অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি। গিয়াসউদ্দিন বলবন বলতেন যে নিজেকে নিয়াবত ই খুদাই অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি। 49 নম্বর কোশ্চেন। এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা পেয়ে থাকবেন। পাইপস ও সিজদা প্রথা প্রচলন করেন। পাইপস ও সিজদা প্রথা প্রচলন করেন গিয়াসউদ্দিন বলবন। পাইপস ও সিজদা প্রথা প্রচলন করেন গিয়াসউদ্দিন বলবন। তো এখানে আপনারা পাইপ কথাটির অর্থ আর সিজদা কথাটির অর্থ দেখতে পাচ্ছেন। পাইপস কথাটির অর্থ হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন করা, আর সিজদা কথাটার অর্থ হচ্ছে সিংহাসনে সম্মুখে নতজানু হওয়া। সুলতানের সামনে নতজানু হওয়া, সিংহাসনের সম্মুখে সুলতানের সামনে নতজানু হওয়া। তো সিজদা ও পাইপস এই দুটি কিন্তু ঐতিহাসিক শব্দ এবং তাদের অর্থ আপনারা দেখলেন। পরবর্তী কোশ্চেন 50 নম্বর কোশ্চেন। গিয়াসউদ্দিন বলবনের মৃত্যু হয় 1287 খ্রিস্টাব্দে। গিয়াসউদ্দিন বলবনের মৃত্যু হয় 1287 খ্রিস্টাব্দে। তো এই পর্যন্ত দাসবংশ শেষ হয়ে গেল 1206 থেকে 1287 খ্রিস্টাব্দে। 1206 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত 81 বছর মোট দাসবংশ চলে দিল। পরবর্তী বংশ হচ্ছে খলজি সাম্রাজ্যবাদ। এটা 1290 থেকে 1320 পর্যন্ত 30 বছরের একটা সাম্রাজ্য ছিল খলজি সাম্রাজ্যবাদ। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ খলজি বংশের সম্রাটদের নাম আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে জালালউদ্দিন খলজি, ইনি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন ফিরোজ শাহ খলজি 1290 খ্রিস্টাব্দে। জালালউদ্দিন ফিরোজ খলজি 1290 খ্রিস্টাব্দে তিনি খলজি বংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তী কোশ্চেন 52 নম্বর। জালালউদ্দিন খলজি রাজত্ব করেন 1290 থেকে 96 পর্যন্ত, অর্থাৎ 6 বছর। পরবর্তী আমরা গুরুত্বপূর্ণ টপিক দেখব আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দে। এনার রাজত্বকাল ছিল মোট 19 বছর। 52 নম্বর কোশ্চেন। জালালউদ্দিন খলজির পর সিংহাসনে বসেন তার জামাতা আলাউদ্দিন খলজি। 53 নম্বর কোশ্চেন। জালালউদ্দিন খলজি নিহত হন জামাতা আলাউদ্দিন খলজির হাতে। 54 নম্বর কোশ্চেন। আলাউদ্দিন খলজি তিনি প্রথম সুলতান যিনি বিন্দু পর্বত পার হয়েছিলেন। একটি কোশ্চেন ইম্পর্টেন্ট, এটি একটি কোশ্চেন যে কোন সুলতান প্রথম বিন্দু পর্বত পার হয়েছিলেন। তো সঠিক উত্তরটি হয় আলাউদ্দিন খলজি। পরবর্তী কোশ্চেন 54 নম্বর। আলাউদ্দিন খলজির আমলে মোগল আক্রমণ হয় কবার? পরবর্তী কোশ্চেন 55 নম্বর। আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন কাজী মালিক কাফুর। পরবর্তীকালে এনার নাম হয়ে যায় গিয়াসউদ্দিন। 56 নম্বর কোশ্চেন। আলাউদ্দিন খলজির 3 নাম ছিল কমলা দেবী। দেখে নেব 57 নম্বর কোশ্চেন। আলাউদ্দিন খলজির উল্লেখযোগ্য অবদান হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ এবং রেশনিং ব্যবস্থা প্রচলন। তো এই দুটি গুরুত্বপূর্ণ টপিক। পরবর্তী বংশ হচ্ছে তুগলক বংশ। 58 নম্বর কোশ্চেন। আলাউদ্দিন খলজির পর খলজি বংশের পতন হয় এবং তুগলক বংশের প্রতিষ্ঠা হয়। তো তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। এনার রাজত্বকাল ছিল 1320 থেকে 1325, অর্থাৎ 5 বছর। 60 নম্বর কোশ্চেন। গিয়াসউদ্দিন তুগলকের পূর্ব নাম ছিল গাজী মালিক। চলে যাব পরবর্তী সুলতান মোহাম্মদ বিন তুগলক। 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত 26 বছর এনার রাজত্বকাল ছিল। 61 নম্বর কোশ্চেন। মোহাম্মদ বিন তুগলক ছিলেন
গিয়াসউদ্দিন তুগলকের পুত্র। ৬২ নম্বর, মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম ছিল জুনাখা। তো কোশ্চেনটি ঘুরিয়েও আসতে পারে যে জুনাখা কার পূর্ব নাম ছিল। তো সঠিক উত্তরটি হবে মোহাম্মদ বিন তুগলক। এছাড়াও মোহাম্মদ বিন তুগলককে আপনারা জানেন ইতিহাসে বলা হয় পাগলা রাজা। ৬৩ নম্বর কোশ্চেন, তিনি সিংহাসনে বসেন ১৩২৫ খ্রিস্টাব্দে। ৬৪ নম্বর, মরক্কো পর্যটক ইবন বতুতা ভারতে আসেন এই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। ৬৫ নম্বর কোশ্চেন, ইবন বতুতার লেখা একটা বইয়ের নাম কিতাব উল রাহেলা। এটিও একটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঐতিহাসিকদের লেখা বই থেকে একটি আসতেই পারে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়। ৬৬ নম্বর কোশ্চেন, তিনি তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ অর্থাৎ দৌলতাবাদ দেওঘর এটি পরিবর্তন করেন। ৬৭ নম্বর কোশ্চেন, ইতিহাসে পাগলা রাজা বা খামখেয়ালি রাজা নামে পরিচিত মোহাম্মদ বিন তুগলক। ৬৮ নম্বর কোশ্চেন, তিনি টঙ্কা ও জিতল নামে মুদ্রার প্রচলন করেন। তো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে টঙ্কা ও জিতল নামে মুদ্রা প্রচলন করেন। তো সঠিক উত্তরটি হবে মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী সুলতান ফিরোজ শাহ তুগলক ১৩৫১ থেকে ৮৮ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ৩৭ বছরের রাজত্বকাল ছিল। তো মোহাম্মদ বিন তুগলকের অপুত্রক ছিলেন ফিরোজ শাহ তুগলক। ৬৯ নম্বর কোশ্চেন। ৭০ নম্বর কোশ্চেন, কোরআনে উল্লেখিত ৪ প্রকার পর হচ্ছে খারজ, জাকাত, জিজিয়া আর খাম। তো এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআনে উল্লেখিত ৪ ধরনের করের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে খারজ, জাকাত, জিজিয়া আর খাম। ৭১ নম্বর কোশ্চেন, ফিরোজ শাহের অর্থনৈতিক সংস্কার, কর্মবিনিয়োগ দপ্তর, সরকারি ব্যয়ে পান্থশালা, হাসপাতাল নির্মাণ। তো তিনটেই গুরুত্বপূর্ণ কাজকর্ম। ৭২ নম্বর প্রশ্ন, তারিখ-ই ফিরোজ শাহী রচনা করেন। তো সঠিক উত্তরটি হবে জিয়াউদ্দিন বারৌনি। এটি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ৭৩ নম্বর কোয়েশ্চেন, ফিরোজ শাহ তুগলকের সময় ভারতে আছেন। তো সঠিক উত্তরটি হবে জিয়াউদ্দিন বারৌনি। পরবর্তী কোশ্চেন ৭৪ নম্বর কোশ্চেন, সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। ৭৫ নম্বর, এই উপাধিটি দেন হেনরি এলিয়ট। ৭৬ নম্বর কোশ্চেন, তুগলক বংশের পতন হয় ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর। তুগলক বংশের পতন হয় ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর। দেখে নেব ৫৭ নম্বর কোশ্চেন, ফিরোজ শাহ তুগলকের মৃত্যু হয় ১৩৮৮ খ্রিস্টাব্দে। ৭৮ নম্বর কোশ্চেন, তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। ৭৯ নম্বর, তুগলক বংশের পর দিল্লিতে সৈয়দ বংশ ও লোদি বংশ আরম্ভ হয়। এটি আপনারা মনে রাখবেন, তুগলক বংশের পর দিল্লিতে সৈয়দ বংশ ও লোদি বংশ আরম্ভ হয়। ৮০ নম্বর কোশ্চেন। ৮০ নম্বর কোশ্চেন, তৈমুর লং ভারত আক্রমণ করেন সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের আমলে ১৩৯৮ খ্রিস্টাব্দে। ৮১ নম্বর কোশ্চেন, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহর রাজত্বকাল ১৩৯৪ থেকে ১৪১২ হতে পারে। এখানে লেখাটি অস্পষ্ট, যাই হোক আপনারা জানলে কমেন্টে জানাবেন। পরবর্তী ৮২ নম্বর কোশ্চেন, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহর মৃত্যু হয় ১৪১২ খ্রিস্টাব্দে। তার মানে এটি ১৪১২ই হবে। নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের মৃত্যুর পর দৌলত খাঁ দিল্লির সিংহাসনে বসেন তৈমুর লংয়ের প্রতিনিধি খিজির খাঁ। নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের মৃত্যুর পর দৌলত খাঁ দিল্লির সিংহাসনে বসলে তৈমুর লংয়ের প্রতিনিধি খিজির খাঁ দৌলত খাঁকে পরাজিত করে দিল্লিতে সৈয়দ বংশ প্রতিষ্ঠা করে। আচ্ছা, পুরোটা এটা একটা কোটেশন আছে, মানে একটা উল্লেখিত উক্তি আছে, একটু ভালো করে দেখুন। নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের মৃত্যুর পর দৌলত খাঁ দিল্লির সিংহাসনে বসলে তৈমুর লংয়ের প্রতিনিধি খিজির খাঁ দৌলত খাঁকে পরাজিত করে দিল্লিতে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে শুরু হচ্ছে সৈয়দ বংশ। এটি ১৪১৫ থেকে ১৪৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তো সৈয়দ বংশ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে আমরা দেখব। ৮৩ নম্বর কোশ্চেন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন খিজির খাঁ। ৮৪ নম্বর, সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন আলাউদ্দিন আলম শাহ। দেখে নেব ৮৫ নম্বর কোশ্চেন, সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট মুবারক শাহ। নেক্সট হচ্ছে লোদি বংশ। ১৪৫১ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ লোদি বংশ চলেছিল।
86 নম্বর কোশ্চেন, লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বৌলুল লোদি। লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ইনিও ইব্রাহিম লোদি। আর 89 নম্বর কোশ্চেন, দিল্লির আগ্রা শহর প্রতিষ্ঠিত হয় সিকান্দার শাহের আমল। তো এই যে লোদি বংশের প্রতিষ্ঠাতা, লোদি বংশের শেষ সুলতান ও লোদি বংশের তেত্র সুলতান, এই 3টি প্রশ্ন থেকে একটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেই থাকতে পারে। পরবর্তী একটি ইম্পর্টেন্ট লাইন আছে, আপনারা দেখুন। 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি মুঘল বীর বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হয়। তারপর থেকে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। তো এটি মনে রাখার বিষয়। 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি মুঘল বীর বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হয়। তারপর থেকে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। পরবর্তী কোশ্চেন 90 নম্বর, সুলতান গিয়াসুদ্দিন বলবন সুলতানকে বলতেন ঈশ্বরের ছায়া বা জিলুল্লাহ। সুলতান গিয়াসুদ্দিন বলবন সুলতানদেরকে বলতেন ঈশ্বরের ছায়া বা জিলুল্লাহ। 91 নম্বর কোশ্চেন, প্রকৃত অর্থে প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে মোহাম্মদ বিন তুগলকের আমলে। 92 নম্বর কোশ্চেন, সুলতানি যুগে সামরিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের বলা হয় আরিজ ই মামালিক। আরিজ ই মামালিক। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলেন মুসলিম যুগ ও ভারত সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের একটি সিরিজ। তো এটি একটি গুরুত্বপূর্ণ ম্যারাথন ক্লাস হয়ে গেল বলতে পারেন। এগুলি আপনারা খাতায় নোট ডাউন করবেন এবং স্টাডি করবেন, আশা করি অনেকাংশে হেল্পফুল হবে। আরও একটা বিষয় যেটা বলা, এগুলি আমি বিভিন্ন বিষয় থেকে বাছাই করে, ইতিহাসের বিভিন্ন বিষয় থেকে বাছাই করে তৈরি করেছি। তো সেক্ষেত্রে ভুল ত্রুটি হয়েই থাকতে পারে। তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। পরবর্তীকালে এগুলো আপনার রেকটিফাই করার চেষ্টা করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল।